তাহলে সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সের অষ্টম ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, রুবায়েত ফারহান। তাহলে আমি আজকের ভিডিওতে আমরা মূলত এই ইউআরএল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে ইউআরএল টপিকটা কিন্তু আমাদের মূলত ডিরেক্টলি ইথিক্যাল হ্যাকিং এর সাথে রিলেটেড না, কিন্তু আপনারা যখন ইথিক্যাল হ্যাকিং এর আরো ডিপে প্রবেশ করবে তখন দেখবেন যে প্রতিটা লাইনে লাইনে আমাদের ইউআরএল বিষয়টা দরকার হচ্ছে। তো এই কারণে আমি কোনো ছোটখাটো টপিকও স্কিপ করতে চাচ্ছি না। আমি তাই এই বিষয়টাও আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, এক্সপ্লেন করছি। তাই আপনারা যা যা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ বিষয়টা মনে হতে পারে যে এত ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যখন এগুলো হ্যাকিং এর ডিপে প্রবেশ করবো তখন দেখবেন যে আমাদের মানে প্রতি স্টেপেই আমাদের ইউআরএল জিনিসটা দরকার হচ্ছে। তাহলে চলুন আজকে কথা না বলে আজকে ভিডিও আমরা স্টার্ট করি। আচ্ছা, তো আমরা যদি এখন বলি যে ইউআরএল মানে কি, ইউআরএলটা হচ্ছে মূলত আমাদের ইউনিফর্ম আর রিসোর্স লোকেটর। এই ফুল মিনিংটা মনে রাখবেন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএলটা কি করে, মূলত ইউআরএল প্রোভাইডস এ মিনস টু লোকেট রিসোর্সেস অন ইন্টারনেট। মানে আমরা যখন ইন্টারনেটে কোনো রিসোর্স স্টোর করি তখন সেটার একটা অর্থ প্রদান করে, মানে একটা স্থান প্রদান করে, বা ধরেন আপনারা যদি বলি যে এটা মূলত আমাদের যে একটা পরিচয় প্রদান করে আমরা যখন নেটওয়ার্কে কোনো কিছু স্টোর করি। তো এই নেটওয়ার্কিং এর যে ইউআরএলটা আছে, তো এই ইউআরএল এর বিভিন্ন ধরনের পার্ট আছে, যেমন এটার একটা পার্ট হচ্ছে স্কিম বা প্রোটোকল। তো আপনারা যারা ইন্টারনেটে মানে ইউজ করেন সবসময়, মানে একটু ডিটেলে জানার চেষ্টা করেন, তার সবাই নিশ্চয়ই প্রোটোকল নামটা শুনে থাকবেন। তো এই প্রোটোকলটা হচ্ছে মূলত স্কিম বা প্রোটোকল, এটা হচ্ছে মূলত এই প্রথম অংশটা। তো আমরা যদি এই উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা প্রথমে দেখবো এখানে এইচটিটিপিএস নামে একটা যে এখানে লেখাটা আছে। তো এটা হচ্ছে মূলত একটা প্রোটোকল বা স্কিম। তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল বা স্কিম নিয়ে আলোচনা করেছি, যেমন হচ্ছে এখানে এইচটিটিপি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোটোকলটাকে মূলত এইভাবে এইচটিটিপি আমাদের কোলন তারপর করে ডাবল স্ল্যাশ দিয়ে মূলত প্রকাশ করা হয়। তো এটা মূলত ব্যবহার করা হয় ট্রান্সমিটিং ডাটা ইন প্লেন টেক্সট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। মানে আমাদের ক্লায়েন্ট এন্ড সার্ভারের মধ্যে টেক্সটের মাধ্যমে ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে এইচটিটিপি ব্যবহৃত হয়। তাছাড়া পরবর্তীতে আরো এই ধরনের প্রোটোকল আছে, যেমন হচ্ছে এইচটিটিপিএস। তাহলে এই এইচটিটিপিএসটা মূলত এইভাবে প্রকাশ করা হয় যে এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ। এটার মূলত আমাদের একটা মানে সিকিউর ভার্সন। মানে এটা হচ্ছে মূলত মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে এটা ফুল মিনিং যেটা হচ্ছে। তো এটা মূলত আমাদের মূলত এসএসএল এবং টিএসএল এনক্রিপশন করার ক্ষেত্রে এবং ডাটা প্রোটেকশনের ক্ষেত্রে এটা মতো ব্যবহার করা হয়। এটা নাম দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে মূলত এইচটিটিপি, কিন্তু এটা হচ্ছে মূলত এইচটিটিপি মানে একটা সিকিউর ভার্সন আর কি। তাহলে এখন আরো নানা ধরনের স্কিম আছে, যেমন হচ্ছে মূলত এফটিপি, যেটা হচ্ছে মূলত ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এফটিপি কে মূলত এভাবে লেখা হয় এফটিপি ডট কোলন দিয়ে ডাবল স্ল্যাশ। তো মূলত নাম দেখে বুঝতে পারছেন এটা মূলত ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এই এফটিপিটা ব্যবহার করা হয়। তাছাড়া আরো নানা ধরনের প্রোটোকল আছে, যেমন হচ্ছে এসএমটিপি, এটা হচ্ছে মূলত সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যেটাকে মূলত এইভাবে এসএমটিপি কোলন ডাবল স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয়। তো যেটা মূলত ইমেল ইমেল টিমেল এগুলো মানে ট্রান্সফার করার ক্ষেত্রে এগুলা এই এসএমটিপিটা ব্যবহার করা হয়। তো যারা ইমেল ট্রান্সফার করবেন তারা দেখবেন তারা সচরাচর আমাদের এসএমটিপিটা ব্যবহার করে থাকেন। তাছাড়া এখানে আছে ডাটা ইউআরএলএস। তো এখানে এটা মূলত এইভাবে ডাটা দিয়ে প্রকাশ করা হয়। এখানে মূলত কোনো স্ল্যাশ ব্যবহার করা হয় না। তো এটা মূলত আমাদের মানে ইউআরএল এর ভিতরে ডিরেক্টলি মানে ডাটা এমবেডিং করতে, মানে ডাটা স্টোর করতে মূলত আমাদের এই ডাটা ইউআরএলটা ব্যবহার করা হয়। এবং এটা মানে যে কোনো ধরনের মানে আরো অন্যান্য আরো ফাইল দরকার হয় ডাটা স্টোরের ক্ষেত্রে, যেটা আমরা পরবর্তীতে নেটওয়ার্কিং কোনো ক্লাসে জানবো। তো সেগুলোকে বাইপাস করতে মূলত এই ইউআরএলটা ব্যবহার করা হয়। তো এখান থেকে আমরা সহজে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রোটোকল যেটা আছে, আমরা এখন মূলত স্কিম বা প্রোটোকল নিয়ে আলোচনা করব। তারপর এখন এই একটা ইউআরএল এর কিন্তু আরো পার্ট আছে, তো সেটা হচ্ছে মূলত হোস্ট বা ডোমেইন নেম। তো এই হোস্ট বা ডোমেইন নেমটা হচ্ছে মূলত এটা আমরা যখন www.example.com যেটা আছে বা যে কোনো ধরনের ওয়েবসাইট প্রবেশ করছি, তো সেটাকে মূলত আমরা বলছি ডোমেইন নেম। তো এখানে বিভিন্ন ধরনের ডোমেইন নেম রয়েছে, যেমন এখানে আছে এফকিউডিএন, তো সেটা হচ্ছে মূলত ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। তো এই ডোমেইন নেম দ্যাট ইনক্লুডস দ্য হোস্ট নেম অ্যান্ড ডোমেইন নেম। এই যেই ডোমেইন নেমের কাছে আপনাদের একটা হোস্ট নেম থাকবে এবং ডোমেইন নেম থাকবে, সেটা হচ্ছে মূলত এফকিউডিএন। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন যে এখানে একটা হোস্ট নেম আছে এবং এখানে একটা ডোমেইন নেম আছে, তাই এটা মূলত একটা মানে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। তাছাড়া এখানে আরো নানা ধরনের ডোমেইন নেম আছে, যেমন হচ্ছে টপ লেভেল ডোমেইন, যেটা হচ্ছে মূলত টিএলডি। এটা মনে রাখবেন, টিএলডি ফুল মিনিং টপ লেভেল ডোমেইন। তো এটা মূলত পরবর্তীতে কাজে লাগবে। তো এটা হচ্ছে মূলত যেসব ডোমেইনের ক্ষেত্রে লাস্ট সেগমেন্টের ক্ষেত্রে আপনাদের কম অর কিংবা নেট এগুলো ইউজ করা হয়। তাছাড়া বিডি আছে, যদি বাংলাদেশে কোনো এরকম টিএলডির কথা বলেন, তো এইগুলোকে মূলত টিএলডি বলা হয়, কারণ এগুলো হচ্ছে মূলত শেষে এই ধরনের আমাদের ডোমেইন থাকবে কম ডট অর নেট। তাছাড়া এখানে আরো আরো এক ধরনের ইয়ে আছে, সেটা হচ্ছে এসএলডি, সেটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। তো সেকেন্ড লেভেল ডোমেইনের ক্ষেত্রে আমাদের সাধারণত যে এক্সাম্পল বা এক্সাম্পল ডট কম, মানে আমরা যেই সাধারণ যেই
ইয়াগুলো দেখে থাকি, ওয়েবসাইটগুলো দেখে থাকি, এগুলোর ক্ষেত্রে মূলত আমরা এই এসএলডিটা মূলত আমরা সেগুলো ব্যবহার করি। তো এখানে থার্ড লেভেল ডোমেনের ক্ষেত্রে এখন দ্য সেগমেন্ট বিফোর দ্য এসএলডি, মানে এসএলডির আগে যে সেগমেন্টের টপিকটা আছে সেটা আমরা মূলত বলা হয় থার্ড লেভেল ডোমেন। যেমন এখানে আমরা যদি এখন ডব্লিউ কথা বলি, তো এটা মূলত হচ্ছে থার্ড লেভেল ডোমেন। মানে এই আমাদের যে আমরা এখানে যে কমটা আছে সেটা মূলত হচ্ছে টিএলডি, এই এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে এসএলডি, আর ডব্লিউটা হচ্ছে এটা মূলত থার্ড লেভেল ডোমেন বা আমাদের বলতে পারেন টিএলডি, বা এখানে যেহেতু টিএলডি একটা আছে তো এটা মূলত আমাদের থার্ড লেভেল ডোমেনের মতো এটাকে বলা হয়। তো এখানে আমাদের হোস্ট নামে শেষ, তারপর আছে আমাদের পোর্ট। যদিও আমরা সচরাচর যে ওয়েবসাইটগুলো দেখে থাকি তো সেখানে এরকম পোস্টটা তেমন আমরা লক্ষ্য করি না আসলে। তো পোর্টটা আমি যদি এই চিত্রের মধ্যে দেখেন, এখানে যে পোর্টটা আছে তো এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। পোর্টটা হচ্ছে মূলত একটা নাম্বার। তো এই নাম্বারটা মূলত মানে ভেরি করে মানে আমরা ধরেন এইচটিটিপি ইউজ করবো, তো এইচটিটিপির জন্য পোর্ট নাম্বার হচ্ছে 80, আবার এইচটিটিপিএস এর জন্য পোর্ট নাম্বার হচ্ছে 443। এইভাবে আমরা বিভিন্ন ধরনের স্কিমের জন্য, প্রোটোকলের জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা আমরা এই পোর্ট নাম্বার ব্যবহার করে থাকি। যেমন এখানে এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে এখানে ডিরেক্টলি আমাদের পোর্ট নাম্বারটা দিয়ে দেওয়া আছে। তাছাড়া এটা আরো মানে বিভিন্ন ধরনের ইয়ার ক্ষেত্রেও এটা ডিপেন্ড করে। শুধুমাত্র এইচটিটিপি ক্ষেত্রে যে 80 হবে সেটার উপর ছাড়াও এটা আরো নানা বিষয়ের উপর ডিপেন্ড করে, যেটা আমি পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া এখানে আছে কাস্টম পোর্টস। তো কাস্টম পোর্টসটা হচ্ছে মূলত আমাদের যে মাই সিকিউএল ডাটাবেস, তো এগুলো তৈরি করার ক্ষেত্রে কিংবা এইগুলার ব্যবহার করার ক্ষেত্রে মধ্যে কাস্টম পোর্টগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত একটা কাস্টম পোর্ট, কারণ এখানে এইচটিটিপি আছে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত পোর্ট নাম্বারটা আমাদের 3306 দেখাচ্ছে। তো এইরকমই এখানে যখন আমাদের www.com এর পর কোলন দিয়ে যখন যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা মূলত বলবো পোর্ট। তাহলে এখন পোর্টের পরে হচ্ছে কোয়েরি স্ট্রিং। কোয়েরি স্ট্রিংটা মূলত, কোয়েরি স্ট্রিংটা হচ্ছে এক ধরনের প্যারামিটার। তো প্যারামিটারটা কি, এটা আমরা প্রোগ্রামিং ক্লাসে সাধারণত প্যারামিটার বিষয়টা দেখে থাকবি। এটা হচ্ছে মূলত এক ধরনের ক্লাস, মানে এক ধরনের মানে আলাদা করে এক ধরনের পদ্ধতি বা একটা মানে ক্লাস এক কথায়। তো এটা হচ্ছে মূলত প্যারামিটার আর এনকোডেড ইউজিং কি ভ্যালু পেয়ার্স, মানে এটা হচ্ছে মূলত আমাদের যে মূল টপিকটা থাকে সেটা মূলত এনকোড করা থাকে, সেটা তো মূলত আমরা প্যারামিটার দিয়ে প্রকাশ করি। তো যেমন বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার এখানে এনকোডেড করা থাকে, যেমন এখানে আছে যেমন যে পার্সেন্টেজ দিয়ে 20, তো এটা হচ্ছে এক ধরনের প্যারামিটার এনকোডিং। তো এটা মূলত তাছাড়া এখানে যদি আমরা এই এক্সাম্পলটার দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কোয়েরি এবং শর্ট এই দুটা হচ্ছে কি এক একটা প্যারামিটার, কারণ এটাকে মূলত একটা কোনো বিষয়কে মূলত স্পেসিফাই করছে, একটা কি ভ্যালুতে প্রকাশ করছে, তাই এটাকে মূলত বলা হচ্ছে আমাদের কোয়েরি স্ট্রিং। তো এখানে আমরা নিচের চিত্রের মাধ্যমে আপনারা দেখবেন যে এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে ইউজার হচ্ছে এখানে মূলত প্যারামিটারটা, তো সেটা দিয়ে মূলত একটা কিওয়ার্ডটাকে প্রকাশ করছে, ববকে প্রকাশ করছে, তাই এটা মূলত হচ্ছে এক ধরনের কোয়েরি স্ট্রিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এখন লাস্ট টপিক সেটা হচ্ছে মূলত ফ্রেগমেন্ট। তো ফ্রেগমেন্ট বিষয়টা কি, ফ্রেগমেন্টটা হচ্ছে মূলত অথর্স অ্যাঙ্কর্স লিঙ্ক, মানে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে অ্যাঙ্করগুলোর লিঙ্ক থাকবে ওগুলো আমরা যখন পেজে যাব তখন সেখানে যে ইয়ার লিঙ্ক থাকবে সেটাকে মতো আমরা বলছি ফ্রেগমেন্ট। তো এখানে মতো এটার মতো ব্যবহার করা হয় বিভিন্ন মানে বিভিন্ন ডকুমেন্টের কোনো পার্টকে স্পেসিফাই করতে, মানে কোনো ডকুমেন্টের পার্টকে আলাদা করতে মূল করি আমাদের ফ্রেগমেন্টটা ব্যবহার করা হয়। যেমন এখানে এক্সাম্পলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে স্লাইড দিয়ে যে ইস্যুটা বলা হয়েছে যে এখানে সেকশন 2, তো এটা হচ্ছে মূলত এখানে আমাদের অ্যাঙ্কর লিঙ্ক বা এখানে বলতে পারছেন এখানে ফ্রেগমেন্ট। তাছাড়া এখানে আছে ক্লায়েন্ট সাইড নেভিগেশন। তো এটা মূলত ক্লায়েন্ট সাইড নেভিগেশনের ক্ষেত্রে ফ্রেগমেন্টটা ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট ফ্রেগমেন্ট আইডেন্টিফাইস আ প্রসেস বাই ব্রাউজিং ক্লায়েন্ট সাইড উইদাউট মেকিং এ নিউ এইচটিটিপি রিকোয়েস্ট, মানে একটা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সাইডের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে এগুলো আইডেন্টিফাই করতে মূলত এই ফ্রেগমেন্টটা ব্যবহার করা হয়, যেন বারবার আমাদের এইচটিটিপিটা ইউজ করতে না হয়। তো এখন এই সম্পর্কে আর ডিপে যাওয়ার দরকার নেই, কারণ আপনার যদি আমি বলি তাহলে আমাদের এই ইউআরএল নিয়ে পুরো একটা 40-50 মিনিটের ভিডিও দিতে হবে। আপনার শুধু নামগুলি মনে রাখবেন যে আমাদের শেষে যখন স্লেশ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত ইউআরএল ফ্রেগমেন্ট। যেটা মূলত আমাদের যেই মানে নেভিগেট করার ক্ষেত্রে কোনো স্পেশাল পার্টকে হাইলাইট করার ক্ষেত্রে আমাদের মূলত এই ইউআরএল ফ্রেগমেন্টটা ইউজ করা হয়। তাহলে আমাদের ইউআরএল ফ্রেগমেন্টের মধ্যে এইসব কাজে ইউজ করা হয়। তাহলে এখন আমরা মূলত আমাদের ইউআরএল এর আজকে ভিডিওটা মূলত এতটুকুই থাকবে। তাহলে যারা যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওটা মূলত আমাদের থাকবে হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারের উপরে। তো আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। কমেন্ট করবেন এবং ডেসক্রিপশন বক্সে ইম্পর্টেন্ট লিঙ্ক থাকবে, অবশ্যই এই সাইট স্লাইডগুলোর বিষয় আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।